Hello my dear students, welcome back to a very important session for the Biomolecules class 11. তোমাদের জন্য তাহলে আজকে আমরা ডিসকাস করব Biomolecules চ্যাপ্টারটা, যেটা আমরা আগের উইক থেকে শুরু করেছিলাম। আমরা আগের দিন যখন Biomolecules ডিসকাস করছিলাম তখন আমরা কি কি পার্টসগুলো দেখেছিলাম আগের দিন? আগের দিন আমরা কার্বোহাইড্রেট দেখেছিলাম, রাইট? নিউক্লিওটাইড সম্বন্ধে একটু দেখেছিলাম, নিউক্লিক অ্যাসিড। তাহলে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। গুড ইভিনিং অল অফ ইউ। আজকে আমরা বায়োমলিকুলস চ্যাপ্টারটা পড়ব। গুড ইভিনিং তোমাদের সবাইকে। সায়নী, তোমার গুড ইভিনিং। সায়নী, তোমার স্কুলের এক্সাম কমপ্লিট হয়ে গেছে? গুড ইভিনিং এভরিবডি। তাহলে আজকে আমরা বায়োমলিকুলস চ্যাপ্টারটা চলো তোমাদের সাথে ডিসকাস করব, যেটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সায়নী এবার কিন্তু একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমাদের নেক্সট এই উইকে জুম ক্লাসের থ্রু দিয়ে কৌশিক, তোমাকেও ওয়েলকাম। আজকের দেবাঞ্জন, তোমাকেও গুড ইভিনিং। আজকে তাহলে আমরা বায়োমলিকুলস, অরিত্রী তোমাকেও গুড ইভিনিং। তাহলে বায়োমলিকুলস চ্যাপ্টারটার আজকে আমরা সেকেন্ড পার্ট, মানে ডে 2, যেহেতু আজকে আমরা প্রোটিন আর লিপিড সম্বন্ধে ডিসকাস করব। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বায়োমলিকুলসের জন্য। গুড ইভিনিং ক্রাসিভিয়া। তাহলে চলো, স্পন্দন, তোমাকেও গুড ইভিনিং। আজকে তাহলে আমরা যখন কার্বোহাইড্রেট আগের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম, তাহলে কার্বোহাইড্রেটসের আমরা ডিফারেন্ট টাইপস করেছিলাম, তাই না? মোনোস্যাকারাইডস করেছিলাম, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইডস করেছিলাম। আর কার্বোহাইড্রেট যদি পলিস্যাকারাইড, সেটাকে আমরা একটা ম্যাক্রোমলিকুলসের কথা বলি। আর তাহলে তার আলটিমেটলি মোনোমার্স যেটা ছিল সেটা তো গ্লুকোজ ছিল, তাই না? আর আজকে আমরা আর একটা বায়ো ম্যাক্রোমলিকুলসের কথা বলছি, দ্যাট ইজ দ্য প্রোটিন। এবার দেখো, এই যে প্রোটিনসের কথা বলছি আমরা, এই প্রোটিন হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস, মানে তার স্ট্রাকচার কম্পারেটিভলি অনেকটা লার্জ হবে। কিন্তু এই প্রোটিন ইউনিট কি? প্রোটিনের ইউনিটটার নাম কি? দ্যাট ইজ দ্য অ্যামাইনো অ্যাসিডস। এই যে অ্যামাইনো অ্যাসিডসগুলো, তাদের একটু ক্লাসিফিকেশনটাও আমরা দেখেছিলাম, বাট তাদের স্ট্রাকচারটাও দেখেছিলাম। এই অ্যামাইনো অ্যাসিডসগুলোর মধ্যে একটা বন্ড ফরমেশন হয়, দ্যাট ইজ কল্ড দ্য পেপটাইড বন্ডস। যারা আগের ক্লাসে ছিলে না, হয়তো আজকে নতুন আছো, তাদের জন্য বলবো এই চ্যাপ্টারটার জন্য এনসিইআরটির বই আর আমি তোমাকে যে স্টাডি মেটেরিয়াল দিয়েছি শুধু সেইটাই, আর কিচ্ছু এক্সট্রা বই পড়তে যাবে না কিন্তু, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তুমি একটা সময় পারবেই না। প্রত্যেকটা জিনিসের টেকনিকটা ভেরি ইম্পর্টেন্ট। টেকনিক ছাড়া আলটিমেটলি কিন্তু সাকসেসফুল হওয়া যায় না কখনোই। দেখে নাও, তাহলে আমরা আজকে যখন প্রোটিনের কথা বলছি, প্রোটিনটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাবস্টেন্সগুলোর মধ্যে একটা। সো ইট ইজ দ্য মোস্ট অ্যাবন্ডেন্ট অর্গানিক মলিকুল ইন দ্য লিভিং সিস্টেম। তোমার এভরি সেলের মধ্যে প্রোটিন আছে, এভরি সেলের মধ্যে। আর তোমার আলটিমেটলি যে সেলের মধ্যে ক্রোমোজোম আছে, হুইচ ইজ মেড আপ অফ ডিএনএ, সেই ডিএনএরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা। এই যে আমি তোমাকে হাত নাড়ছি, এটার জন্যও একটা প্রোটিন রেসপন্সিবল। এই যে বডির কালার, এটার জন্যও প্রোটিন রেসপন্সিবল। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, তোমার ব্রেনের মধ্যে একটা সেন্সেশন যাচ্ছে, এটার জন্যও প্রোটিন রেসপন্সিবল। তাহলে সব কিছু ফাংশনের জন্যই প্রোটিন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ এনজাইমের কথা তো তোমরা শুনেছো, আমাদের সেলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিয়াকশনস হয়, সেগুলোকে আমরা কি বলি? মেটাবলিজম বলি। এই মেটাবলিজমগুলো আলটিমেটলি কি করে হয়? ডিউ টু দ্য হেল্প অফ দ্য ডিফারেন্ট এনজাইম।
এই যে মেটাবলিজম আলটিমেটলি কটা টাইপের হয় মনে আছে তোমাদের? লেখো দেখি লাইভ চ্যাটে, হাউ মেনি টাইপস অফ মেটাবলিজম ইজ দেয়ার? মেটাবলিজমটা কটা টাইপের হয় আমাদের সেলের মধ্যে? লেখো দেখি একটু লাইভ চ্যাটের মধ্যে দেখি, লাইভ চ্যাটে লেখো মেটাবলিজম হাউ মেনি টাইপসের হয়? 2 টাইপসের হয়। শাইনি ফার্স্ট অ্যান্সার দিয়েছে। জিষ্ণু তোমাকেও গুড ইভিনিং। অপূর্বা রাইট, টুম্পা তোমাদের সবাইকে আছে গুড ইভিনিং। তাহলে আমাদের ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। শাইনি কিন্তু ভালো অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। তোমরা অন্যরাও স্মার্টলি অ্যান্সার দাও, ইনপুট করো। রাইট রাইট, ভেরি গুড। অনিস খান ও দিয়েছে, মাসিদুর রহমান ও বলেছে 2 টাইপস, ভেরি গুড। দ্যাট ইজ দ্য অ্যানাবলিজম অ্যান্ড দ্য ক্যাটাবলিজম। এইটাই আলটিমেটলি মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বডির মধ্যে যখন কোনো কনস্ট্রাকটিভ প্রসেস হয়, কিছু তৈরি হয়, দ্যাট টাইম ইট ইজ দ্য অ্যানাবলিজম। লাইক রেসপিরেশন, এই প্রসেসে কি হয়, গ্লুকোজ মলিকুলস ব্রেকডাউন করে এনার্জি তৈরি হয়, দিস ইজ দ্য ক্যাটাবলিজম প্রসেস। রাইট, এই যে মেটাবলিজম প্রসেসের থ্রু দিয়ে না ডিফারেন্ট সাবস্টেন্স তৈরি হয় বিভিন্ন স্টেপসে, এগুলোকে আমরা বলি প্রাইমারি মেটাবলাইটস অ্যান্ড দ্য সেকেন্ডারি মেটাবলাইটস। যেমন তুমি শোনো, যেমন আমাদের সেলুলার রেসপিরেশন প্রসেসে, গ্লাইকোলাইসিস প্রসেসে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। পাইরুভিক অ্যাসিডটাকে আমরা বলছি প্রাইমারি মেটাবলাইটস বিকজ ইট ইজ এগেন রিয়াক্ট ইন দ্য আদার রিয়াকশন অফ দ্য সেল। সেলের অন্য রিয়াকশনে ওরা পার্টিসিপেট করে যায়। কিন্তু সেকেন্ডারি মেটাবলাইটস কোনগুলো জানো? যেগুলো সেলকে আলটিমেটলি তার ফাংশনে কাজে লাগে না। যেমন তুমি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিছু অ্যালকালয়েডসের কথা শুনেছো, ট্যানিনসের কথা শুনেছো, দিস ইজ দ্য অল টাইপ অফ সেকেন্ডারি মেটাবলাইটস। জেনারেলি দিস ইজ হার্মফুল টু দ্য সেল। সো সেল কি করে, সেটাকে এক্সক্রিট করিয়ে দেয় তার সিস্টেম থেকে। আমরা প্রোটিনের কথা বলছিলাম, তাহলে এবার চলো আমরা প্রোটিনে ফিরে আসি। এই যে প্রোটিন আলটিমেটলি তোমার 50% অফ দ্য ড্রাই ওয়েট অফ দ্য সেলকে ক্যারি করে, 50%। কারণ সেলের মধ্যে অল এনজাইম, অল দ্য স্ট্রাকচারাল এলিমেন্টস সব কিছুই প্রোটিন দিয়ে তৈরি। এবার একটা জিনিস ভাবো, আমরা প্রোটিনের খাওয়ার কথা বলি, প্রোটিন সোর্সের কথা। আমাদের প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিডস দিয়ে তৈরি। আমাদের বডি আলটিমেটলি কি জিনিস জানে? অ্যামাইনো অ্যাসিডকে চেনে। প্রোটিনকে আলটিমেটলি কিন্তু তোমার ডাইজেস্টিভ সিস্টেমের অনলি স্টোমাক অবধি তোমার প্রোটিনকে আমাদের বডি অ্যানালাইসিস করতে পারে। যখনই একটা প্রোটিন তুমি ইনটেক করো, খাও, তোমার ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে যায়, সেটা স্টোমাকের মধ্যে গিয়ে কি হয়, সেটা ব্রেক করে যায় অ্যামাইনো অ্যাসিডসে, পেপটাইডসে, পেপটোনসে যায়। তো এই অ্যামাইনো অ্যাসিডসগুলোই তারপরের স্টেপে কি হয়, তোমার ব্লাডের মধ্যে যায়, তারপর তোমার সেলের মধ্যে যায়। কিন্তু আমাদের বডিতে যে অ্যামাইনো অ্যাসিডসগুলো আছে সেগুলো তো সেলের মধ্যে কিছু অলরেডি প্রেজেন্ট আছেই, অনলি ফিউ আমাদের সেলের মধ্যে সিনথেসিস হয় না, সেইগুলোই আমাদের বাইরে থেকে টেক আপ করতে হয়। তাই আমাদের প্রোটিন খাওয়া উচিত। আদারওয়াইজ প্রোটিন কিন্তু তোমার সেলের মধ্যে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। রাইট, প্রোটিন তৈরি হয় কোথা থেকে জানো? আরএনএ থেকে। আরএনএ থেকে প্রোটিন তৈরির এই প্রসেসটা কি জানো, যেটা সেলের মধ্যে হয়? দেখি কেউ জানো কি না, লাইভ চ্যাটে লেখো দেখে একটু। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেসটার নাম কি? দেখি কারণ মনে আছে কি না, বা কেউ জানো কি না? কি নাম আরএনএ থেকে প্রোটিন তৈরির নাম, প্রসেসটার নাম? চেষ্টা করো লাইভ চ্যাটে একটু লিখতে। কি নাম প্রোটিন তৈরি যেখানে আরএনএ থেকে হয়? রাইট পল্লব, ভেরি গুড পল্লব। মৌসুমী ওয়েলকাম তোমাকে। পল্লব রয় ট্রান্সলেশন বলেছে, পল্লব ফার্স্ট যে এই অ্যান্সারটা দিতে পেরেছে, ভেরি গুড পল্লব। রাইট, তাহলে সেই ট্রান্সলেশন প্রসেসেই তোমার প্রোটিন তৈরি হয় সেলের মধ্যে। এবার দেখো, they are most important for the ultimately architecture and function of the cell. উইথাউট প্রোটিন তুমি সেলের ফাংশন, সেলের স্ট্রাকচার
কল্পনাই করতে পারো না, বিকজ ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ দ্য সেল। কিন্তু দেখো আমরা পড়ছি বায়োমলিকুলস চ্যাপ্টার, সো দ্যাট উই ডিসকাস দ্য স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। তাহলে প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন আর দ্য পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ইজ দ্য পলিমার অফ দ্য অ্যামাইনো অ্যাসিড, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিজেদের মধ্যে লিঙ্কড করে জুড়ে গিয়ে তৈরি হয়েছে এই প্রোটিন। এবার দেখো প্রোটিন আলটিমেটলি কমপ্লিট হাইড্রোলাইসিস ইল্ডস দ্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনকে যদি আমরা ব্রেক করি আমরা কি পাবো? আমরা অ্যামাইনো অ্যাসিডসই পাবো, কারণ অ্যামাইনো অ্যাসিডসগুলো দিয়েই তো প্রোটিন তৈরি। জেনারেলি 20 স্ট্র্যান্ডেড অ্যামাইনো অ্যাসিড আর প্রেজেন্ট। 20, তাদের নাম্বার দেখো, তাদেরকে আমরা ক্লাসিফাইও করব। মেনলি কোলাজেন ইজ দ্য মোস্ট অ্যাবন্ডেন্ট অ্যানিম্যাল প্রোটিন। তোমার বডিতে, তোমার সেলের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রোটিনটার নাম সেটা হচ্ছে কোলাজেন। আর প্ল্যান্ট সিস্টেমের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রোটিন সেটা হচ্ছে রুবিস্কো। এই যে রুবিস্কো, এটা একটা এনজাইম। তুমি জানো এই রুবিস্কো এনজাইম এটা প্রোটিন দিয়ে তৈরি, প্ল্যান্ট সিস্টেমে কাজ করে। বাট প্ল্যান্ট সিস্টেমে এটা কোন প্রসেসের সঙ্গে রিলেটেড? প্ল্যান্ট সিস্টেমে কোন প্রসেসের সঙ্গে রিলেটেড দেখি লাইভ চ্যাটে কে লিখতে পারো ফার্স্ট। এই যে রুবিস্কো এনজাইম, রুবিস্কো এনজাইম প্ল্যান্টের কোন প্রসেসের সঙ্গে রিলেটেড? দেখি কে ফার্স্ট লাইভ চ্যাটে লিখতে পারো। এই রুবিস্কো এনজাইম যেটা আমি বলছি মোস্ট অ্যাবন্ডেন্ট প্ল্যান্ট প্রোটিন, সেটা আলটিমেটলি প্ল্যান্টের কোন আলটিমেটলি প্রসেসের সঙ্গে রিলেটেড। রাইট, ভেরি গুড। ফার্স্ট রনিতা মুখার্জি ফার্স্ট অ্যান্সার দিয়েছে আমাদের। রাইট, ফটোসিনথেসিস, ভেরি গুড। ফটোসিনথেসিস প্রসেস জন্যই লাগে রুবিস্কো এনজাইম। ভেরি গুড, ভেরি গুড। দেখো তাহলে আমি আগেও তোমাকে বললাম আমাদের সেলের মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএ আলটিমেটলি কন্ট্রোল করে হুইচ টাইপ অফ প্রোটিন সিনথেসিস হবে। যেমন তুমি ভাবো একটা গরু, কাউ, ও কোনো গ্রাস গুলো খেলেও আলটিমেটলি ডাইজেস্ট করতে পারে। কেন? বিকজ দে হ্যাভ দ্য সেলুলেজ এনজাইম। এটা একটা প্রোটিন যেটা কাউয়ের বডিতে তৈরি হয়। But we have not this type of DNA, so we do not produce a cellulase enzyme. তাহলে আমাদের ওই গ্রাস গুলো আমরা ডাইজেস্ট করতে পারি না। বোঝা গেল? তাহলে ডিএনএ কিন্তু ডিসাইড করে সেলের মধ্যে। তারপর চলে আসি আমরা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের যদি তুমি স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করো দেখবে এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, যেখানে কার্বনের 4 ভ্যালেন্সি থাকে আমরা জানি। তার একটা হাতে বা একটা হ্যান্ডের সঙ্গে যুক্ত করে আছে কাকে? NH2 কে। আর একটা হাতে কাকে ধরে আছে? COH কে, অ্যানাদার CH কে, আর একটা হচ্ছে CR কে। এই 8টাই হচ্ছে ভ্যারিয়েবল। আমরা 20 ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিডস দেখবে এই পার্টটা অলওয়েজ সেম থাকবে, শুধু আর এই সাইড চেনটাই ডিফারেন্ট হবে। কোনো কোনো সময় এটা H হবে, কোনো কোনো সময় CH3 হবে, কোনো সময় CH2 CH3 হবে। তার জন্য ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিডস হবে। সো ইট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা বেসিক গ্রুপ বা একটা অ্যামাইনো গ্রুপ আর একটা অ্যাসিডিক গ্রুপ আর একটা কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট আছে। তাহলে একটা অ্যাসিডিক একটা বেসিক গ্রুপ যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যামাইনো অ্যাসিডটা কি হবে? নিউট্রাল হবে। রাইট, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তারপর দেখো আমরা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডের নাম শিখব। গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। তাদের মধ্যে সব থেকে সিম্পল সেটা হচ্ছে গ্লাইসিন। কারণ গ্লাইসিনটা কেন সিম্পল জানো? এখানে আর যেটা সাইড চেন বলছি এখানে H থাকে সেটার মধ্যে। অ্যালানিন এই অ্যামাইনো অ্যাসিডে আর এর ক্ষেত্রে থাকে CH3। এইভাবে সেরিন যেখানে হাইড্রক্সি মিথাইল থাকে এর মধ্যে OH গ্রুপ প্রেজেন্ট থাকে। কিছু কিছু সাইক্লিক গ্রুপও প্রেজেন্ট থাকে এই তোমার সাইড চেনের মধ্যে।
তাহলে অ্যামাইনো অ্যাসিড কি কি নিয়ে তৈরি হবে, কোন কোন এলিমেন্টস নিয়ে? কার্বন তো আছেই দেখতে পাচ্ছ, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, অ্যান্ড সালফারও আছে। Some amino acid are called the sulfur containing amino acid because they contain the sulfur. Example, methionine is the most common example. মাথায় রাখবে, এটা 1 মার্কসের শর্ট কোশ্চেনের জন্য। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা ক্লাসিফাই করি কি দেখতে পাবো দেখো, some are the neutral amino acid. Neutral amino acid means they have only one amino and one carboxylic group. তার সঙ্গে তোমাকে একটা দুটো এক্সাম্পল মনে রাখো, গ্লাইসিন, অ্যালানিন। Another one is the acidic amino acid. এখানে একটা এক্সট্রা কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট থাকে। এক্সাম্পল অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। আর একটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা এক্সট্রা অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট আছে। এক্সাম্পল আর্জিনিন। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড এক্সাম্পলগুলো মাথায় রাখবে ভালো করে, সিস্টিন, মিথিওনিন। অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড, এখানে OH গ্রুপ প্রেজেন্ট আছে। সেরিন, থিরিওনিন, টাইরোসিন ইজ দ্য মোস্ট কমন সাম এক্সাম্পল। এবার দেখো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, মানে অ্যারোমেটিক গ্রুপ প্রেজেন্ট আছে ইন দ্য সাইড চেনে। এক্সাম্পল ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফান। হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, মানে ওই সাইড চেনের মধ্যে হেটেরোসাইক্লিক সাইড চেন প্রেজেন্ট আছে। এক্সাম্পল হিস্টিডিন, প্রোলিন। এই নামগুলো যতখানি সম্ভব মনে রেখো, এদের সবার স্ট্রাকচার মনে রাখতে যাবে না বোকার মতো। গ্লাইসিন, অ্যালানিন, মিথিওনিন, এই 3-4টে স্ট্রাকচার মনে রাখতে পারলেই এনাফ তোমার ক্ষেত্রে। নেক্সট দেখো, আমি তোমাকে অ্যালানিন মনে রাখতে গেলে কি শিখিয়েছিলাম, অ্যালানিনে কি আছে এখানে দেখো, এখানে H প্রেজেন্ট আছে, এখানে H আর CH3, COH আর NH2, এটা নিউট্রাল। আর দেখো এখানে তোমাকে যেটা বলছিলাম সিস্টিন, এর মধ্যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পাচ্ছি আমরা এই স্ট্রাকচারটা। এবার অ্যামাইনো অ্যাসিডস গুলো নিজেদের মধ্যে লিঙ্কড করে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আর একটা অ্যামাইনো অ্যাসিড কিভাবে অ্যাটাচমেন্ট হবে, ডিউ টু পেপটাইড বন্ড ফরমেশনের জন্য। সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যেটা হচ্ছে কোশ্চেন হাউ দ্য পেপটাইড বন্ড ফরমেশন আর হ্যাপেনিং। দেখো আমরা কেমন বলছি, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থেকে শুধু H2O রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, COH ছিল তো, সেই C ডবল বন্ড O আর এই NH এদের মধ্যেই পেপটাইড বন্ডটা তৈরি হয়ে যাচ্ছে। তোমাকে এটা কিন্তু পেপটাইড বন্ড বললে শুধুমাত্র ডেফিনেশন লিখলে চলবে না, দ্য বন্ড প্রেজেন্ট বিটুইন দ্য টু অ্যামাইনো অ্যাসিড, তাহলে কিন্তু নাম্বার আসবে না ভালো। নাম্বার আসতে গেলে কি করতে হবে, তুমি এরকম দুটো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার লেখো। আমি তো অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার তোমায় শিখিয়েছি, কার্বন থাকবে, তার একটা হাতে NH2, একটাতে COH, একটাতে H আর একটাতে R1 করে দাও। আর একটা সেম অ্যামাইনো অ্যাসিড লেখো, তারপর এখানে COH ছিল তো, এখানে একটা OH আর এখানে একটা H, দুটোকে বাদ দিয়ে দাও, মানে H আর OH মিলে কি হয়, H2O হয়। H2O স্ট্রাকচার থেকে বেরিয়ে গেলেই এই পেপটাইড লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাকে মাথায় রাখতেই হবে তোমার বোর্ড এক্সামের জন্য। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই পেপটাইড ফরমেশন, যেটা আইএসসি বোর্ডের স্টুডেন্টদের ধরে নাও 100% ইম্পর্টেন্ট। যারা সেন্ট টমাসে পড়ো তাদের জন্য বলছি, এইটা চোখ বুঝে এই কোশ্চেনটা ধরে নাও, আসতে চলেছে তোমার যখন বায়োমলিকুলস চ্যাপ্টার হবেই হবে, বুঝেছো? এবার যখন একটা প্রোটিন তৈরি হয়, সেখানে আলটিমেটলি কি হয় জানো, এই অ্যামাইনো অ্যাসিডস গুলোই নিজেদের মধ্যে পেপটাইড বন্ধন, দ্যাট মিনস দ্য পেপটাইড বন্ডস এর থ্রু দিয়ে অ্যাটাচমেন্ট হয়, নাও দ্য প্রোটিন ফরমেশন হয়। কিন্তু এই প্রোটিন থেকে আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে এবারে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। এটা কোনো কোনো সময় 3 মার্কসের কোশ্চেন আসে, কোনো কোনো সময় তোমার 5 মার্কসের কোশ্চেনও আসে। মানে এই কোশ্চেনটা বলতে পারো এই বায়োমলিকুলস চ্যাপ্টারের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কিরম ভাবে আসবে আমাদের আইএসসি সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে, explain the different level of protein structure.
explain the different level of protein structure. বোঝা গেল ব্যাপারটা? এটা বাবা একটু ইংলিশ মিডিয়ামের ক্লাস আমার, সেজন্য এটা আমরা ইংলিশেই ক্লাসটা করব তোমাদের জন্য। এই যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা একটুখানি দেখো, তাদের জন্য ক্লাসটা হয় সোমবার দিন হয়, মন্ডেতে সন্ধে 7টা থেকে তোমরা ফলো করবে। ওটা বাংলা মিডিয়ামের ক্লাস, তোমাদের ওখানে অনেক ইজি করে বাংলায় আমি কথা বলে ওটা বুঝিয়ে দেবো, রাইট? আর এটা ফর অনলি আইএসসি অ্যান্ড সিবিএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। এবার দেখো আমি তোমায় যেটা বলছিলাম, স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। তাহলে প্রোটিনের 4 লেভেল অফ স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাবো। এটাকে আমরা প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার অ্যান্ড কোয়াটার্নারি স্ট্রাকচারকে বলবো এটা। এবার এই স্ট্রাকচারগুলোকে তোমাকে যখন এক্সপ্লেন করতে হবে পরীক্ষার খাতায়, তখন একটা মাথায় রাখো, এখানে একটা তোমাকে পিকচারও ড্র করতে হবে। ফার্স্ট যখন আমরা প্রাইমারি স্ট্রাকচার বলছি, এখানে অলরেডি কি আছে? প্রাইমারি স্ট্রাকচার কি রেফার করে? নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড দেয়ার লিনিয়ার সিকোয়েন্স, that is the primary structure. So in the primary structure, which bond is there? Which bond are present in the primary structure of the protein? That is the peptide bond. Peptide bond are present between the 2 amino acids. Clear? তাহলে প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে আমরা পেপটাইড বন্ডস প্রেজেন্ট দেখবো। আর প্রাইমারি স্ট্রাকচার বললে আমরা লিনিয়ার একটা অ্যারেঞ্জমেন্ট পাবো অ্যামাইনো অ্যাসিডসের। এটাকে আমরা 1 ডিগ্রি স্ট্রাকচারও বলতে পারি। কিন্তু এই স্টেজে প্রোটিনগুলো ফাংশনাল প্রপার্টি শো করবে না। তাহলে এই স্ট্রাকচারটা আরো মডিফিকেশন দরকার। মডিফিকেশন হয়ে ওরা তৈরি করছে সেকেন্ডারি স্ট্রাকচার। নাও দ্য সেকেন্ডারি স্ট্রাকচার আর দ্য 2 টাইপ। One is the alpha helix, another is the beta plated sheet. এই দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা। এই স্ট্রাকচারটা ব্যাকবোনে কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডসই আছে, কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডের একটা লিনিয়ার স্ট্রাকচার তারা নিজেদের মধ্যে একটা ফোল্ডিং প্যাটার্নে অ্যারেঞ্জ হয়েছে। দেখো ফোল্ডিং প্যাটার্নটা কেন এসছে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য অ্যানাদার বন্ড। এখানে পেপটাইড বন্ড ছাড়াও অ্যানাদার বন্ড আছে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে, দ্যাট ইজ হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট আছে। দেখো করে ওরা একটা হেলিক্যাল প্যাটার্ন নিয়ে নিয়েছে, হেলিক্যাল প্যাটার্ন, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য আলফা হেলিক্স। আবার অ্যানাদার টাইম তারা কি হতে পারে? তারা এমনভাবে অ্যারেঞ্জ হয় যে তারা একটা প্লেটের লাইক স্ট্রাকচার অ্যারেঞ্জ করছে। এখানে মেন ব্যাকবোনে কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডসই আছে, কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডের লিনিয়ার স্ট্রাকচারাল চেঞ্জ, যে চেঞ্জটা ছিল ওটা প্লেট লাইক একটা স্ট্রাকচার ফরমেশন পেয়ে যাচ্ছে। কেন পাচ্ছে? ডিউ টু হাইড্রোজেন বন্ডসের জন্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আসবো আমাদের টার্সিয়ারি স্ট্রাকচার। টার্সিয়ারি স্ট্রাকচার আরো এটা স্পেরিক্যাল আর আরো বেশি বলতে পারো কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হয়েছে। এখানে এখানে তোমার হাইড্রোজেন বন্ডসের সঙ্গে সঙ্গে আরো ডিফারেন্ট টাইপ অফ ডাইসালফাইড বন্ডস এখানে ইনভলভ হয়েছে। তাহলে স্ট্রাকচারটা কি হয়েছে দেখো, আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লেটেড সিট দুটো স্ট্রাকচারই অ্যাট এ টাইম অ্যারেঞ্জ হয়ে আরো ফোল্ডেড একটা স্ট্রাকচার তৈরি করছে, দ্যাট ইজ দ্য টার্সিয়ারি স্ট্রাকচার অর 3 ডিগ্রি স্ট্রাকচার। তুমি একটা রাফ পিকচার ড্র করবে। আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের আমি যে নোটসটা দিয়েছি সেখানে পয়েন্টস করে একদম লেখা আছে, তুমি সেটাকে কিন্তু ফলো করতেই হবে, ওটা খুব ইজি করে লেখা আছে। এবার আসবো আমরা কোয়াটার্নারি স্ট্রাকচার। কোয়াটার্নারি স্ট্রাকচারে কি হচ্ছে দেখো, এখানে 2 or more পলিপেপটাইড চেন, আমরা এখানে 4 পলিপেপটাইড চেনের কথা বলছি। এই দিস 4 পলিপেপটাইড চেন এরা এখানে অ্যারেঞ্জ টুগেদার, মানে এরা একসঙ্গে অ্যারেঞ্জ হচ্ছে। দেখো একসঙ্গে যখনই অ্যারেঞ্জ হচ্ছে একটা স্ট্রাকচার ফরমেশন করছে, দ্যাট ইজ দ্য কোয়াটার্নারি স্ট্রাকচার। এই যে কোয়াটার্নারি স্ট্রাকচারটা ফরমেশন হচ্ছে সেটা কিন্তু একটা ফাংশনাল স্টেজে একটা প্রোটিনকে নিয়ে যেতে পারে। যেমন আমরা হিমোগ্লোবিনের কথা বলছি, হিমোগ্লোবিন, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে প্রোটিনের 4 লেভেল অফ স্ট্রাকচার,
যেটা তোমার লেভেলে আইএসসি এবং সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি দ্য ফাংশন অফ দ্য প্রোটিন। তাহলে আমরা ফাংশন দেখো কি কি হতে পারে প্রোটিনের ফাংশন। নাম্বার ওয়ান, প্রোটিনের ফাংশন হতে পারে স্ট্রাকচারাল প্রোটিন। কেরাটিন, কোলাজেন, দিস টাইপ অফ প্রোটিন আর হেল্প ইন দ্য স্ট্রাকচারাল এলিমেন্টস হিসাবে কাজ করছে। লাইক সাম প্রোটিন আর এনজাইমেটিক প্রোটিন, তারা এনজাইম হিসাবে কাজ করে, লাইক এক্সাম্পল পেপসিন। Some protein help to transport the different molecules, like the hemoglobin, it is a protein which is transport the oxygen and carbon dioxide. Hormonal protein, insulin, growth hormone, all these things are protein in nature. Contractile protein, like আমি যে হাত তোমার মুভ করছি, এটা তোমার অ্যাক্টিন আর মায়োসিনের জন্য হচ্ছে, this is the contractile protein. Storage protein, over albumin, it is the storage form of protein for a future energy source হিসাবে এটা কাজ করতে পারে। জেনেটিক প্রোটিন, যেটা নিউক্লিওপ্রোটিন, যেটা নিউক্লিক অ্যাসিডের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। ডিফেন্স প্রোটিন, যেটা অ্যান্টিবডির কথা আমরা বলি, হিমিউনোগ্লোবিনস, এটাও একটা প্রোটিন ইন নেচার। রিসেপ্টর প্রোটিন, প্রত্যেকটা সেলের সেল মেমব্রেনের সঙ্গে কিছু প্রোটিনের অ্যাটাচমেন্ট থাকে, সেইগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে ফর ডিফারেন্ট এলিমেন্টসের জন্য, সেটাও প্রোটিন দিয়ে তৈরি। সো অল অফ দিস ইজ দ্য ফাংশন অফ দ্য প্রোটিন, রাইট? সো if we are classify the protein on the basis on their nature and solubility, so we are classify the protein into the three types. One is a simple protein, this is mainly made up of amino acids, যেখানে only amino acids ই আছে। কনজুগেটেড প্রোটিন, নামটা থেকে তুমি কি বুঝতে পারছো, প্রোটিনের সঙ্গে মানে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এখানে অন্য কোনো সাবস্টেন্স অ্যাটাচ হয়ে আছে, সো ইট ইজ দ্য কনজুগেটেড প্রোটিন। ডিরাইভড প্রোটিন মিন্স কি, এই কনজুগেটেড প্রোটিনের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে তৈরি হয়েছে ডিরাইভড প্রোটিন। তাহলে দেখো এই যে সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিনের মধ্যে কি এলো, গ্লোবিউলার স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচারগুলো না অনেক বড় ধরনের স্ট্রাকচার হয়, তাদের আমরা গ্লোবিউলার স্ট্রাকচার বলছি। এদের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন আর হিস্টোন আসে, তোমাকে অনলি এক্সাম্পলগুলোই এইভাবে মনে রাখতে হবে। সাম প্রোটিন লাইক দ্য থ্রেড লাইক স্ট্রাকচারের মতো ফাইব্রাস প্রোটিন, এক্সাম্পল লাইক কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন, এইগুলো। কনজুগেটেড প্রোটিন বলছি, দেখো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে অ্যানাদার কোনো সাবস্টেন্স অ্যাটাচ করে আছে। নিউক্লিওপ্রোটিন, প্রোটিনের সঙ্গে নিউক্লিক অ্যাসিড আছে। গ্লাইকোপ্রোটিন, প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট অ্যাটাচমেন্ট করে আছে। মিউকোপ্রোটিনস, লিপোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ক্রোমোপ্রোটিনস অ্যান্ড মেটালোপ্রোটিনস, দেখো প্রোটিনের সঙ্গে যখন কোনো মেটাল আয়ন্স অ্যাটাচ করে আছে, সো ইট ইজ আ কনজুগেটেড প্রোটিন। এবার এই কনজুগেটেড প্রোটিনের স্ট্রাকচারটাকে আমরা যখন অ্যাসিড বা অ্যালকালি দিয়ে হাইড্রোলাইসিস করে ডিফারেন্ট কিছু স্ট্রাকচার ফর্ম হচ্ছে, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য ডিরাইভড প্রোটিন। এর মধ্যে আসছে দেখো প্রোটিয়েন্স, মেটালোপ্রোটিয়েন্স, প্রোটিয়েজ, পেপটোনস, পেপটাইডস, all is an example of the derived protein. বোঝা গেল ব্যাপারটা? এবার চলো আমরা আসবো আমাদের লিপিড সম্বন্ধে। তাহলে প্রোটিন সম্বন্ধে একদম ইজি, কি কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এলো আমাদের জন্য আইসি এন্ড সিবিএসসি বোর্ডের জন্য। ফার্স্ট কোশ্চেন এলো প্রোটিন থেকে, এক্সপ্লেন দ্য পেপটাইড বন্ডস। আর একটা কোশ্চেন আমরা কি দেখলাম, ক্লাসিফাই দ্য অ্যামাইনো অ্যাসিডস, অ্যালানিন আর গ্লাইসিন এর স্ট্রাকচার গুলো জানা যেতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট লেভেলস অফ দ্য প্রোটিন স্ট্রাকচার। ইংলিশ মিডিয়ামের জন্য এটা স্পেশাল ক্লাস, সিবিএসসি এবং আইএসসি স্টুডেন্টরা ক্লিয়ারলি বুঝতে পারছো তোমাদের কি ধরনের কোশ্চেন আসছে। বোঝা গেল ব্যাপারটা? চলো এবার আমরা পরের টপিকটায় আসবো, দ্যাট ইজ দ্য লিপিডস। লিপিডস প্রোটিনের মতো কিন্তু অত বেশি পরিমাণে তো থাকে না, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্টলি দ্য স্টোরেজ ফর্ম অফ এনার্জি। আর আমাদের সেলের মধ্যে 3.5%ই আছে কিন্তু লিপিডস। লিপিডস কম থাকতে পারে, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট।
একটা সেলের ভাবো সেল মেমব্রেন, ওটা কি দিয়ে তৈরি? সেল মেমব্রেন ফসফোলিপিডস দিয়ে তৈরি। বুঝতেই পারছো লিপিডস ছাড়া কিন্তু সেল সার্ভাইভ করতেই পারবে না। তাহলে আমরা দেখি লিপিডস কি কি ফাংশন করে। অ্যাজ এ ফুয়েল রিজার্ভার হিসাবে বডির ফাংশন করে। এটা ছাড়াও ইট ইজ কনস্টিটিউট দ্য মেমব্রেন স্ট্রাকচার। It is the source of fat soluble vitamins. It is the help is a cellular metabolic regulators হিসেবে কাজ করে। এটা ছাড়াও কিছু ইনসুলেটিং মেটেরিয়ালস হিসেবে লিপিডসে কিন্তু ফাংশন করে। এবার দেখে নিই আমরা লিপিডস মোস্ট কমনলি দ্য থ্রি টাইপস: সিম্পল লিপিডস, কমপ্লেক্স লিপিডস অ্যান্ড ডিরাইভড লিপিডস। সিম্পল লিপিডস এর মধ্যে আসে ফ্যাট অ্যান্ড অয়েলস আর ওয়্যাক্স। কমপ্লেক্সের মধ্যে যখন লিপিডসের নর্মাল স্ট্রাকচারের সঙ্গে আদার কোনো সাবস্টেন্স অ্যাটাচ করে থাকছে। ফসফোলিপিডস, গ্লাইকোলিপিডস অ্যান্ড দ্য লাইপোপ্রোটিনস। ডিরাইভডের মধ্যে স্টেরয়েড অ্যান্ড দ্য টারপিনস ইজ দ্য মোস্ট টু কমন এক্সাম্পল। প্রথম দেখো আমরা সিম্পল লিপিডসের কথা বলছি। সিম্পল দ্যাট মিনস এর মধ্যে কি থাকবে? থাকবে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল থাকবে। এই দুটো সাবস্টেন্স দিয়েই তৈরি হবে তোমার সিম্পল লিপিডস। এই যে স্ট্রাকচার, এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি তোমরা কেমিস্ট্রিতেও পড়বে ক্লাস 12 এর মধ্যে, সেখানে অনেক বেশি রিয়াকশন পড়তে হবে, কিন্তু এইখানে বায়োলজিতে আমরা বায়োলজিক্যাল ইম্পর্টেন্সটা শুধু একটু দেখে নেব। তারপর দেখো তাহলে সিম্পল লিপিডস টু টাইপের, একটা হচ্ছে ট্রু ফ্যাটস আর একটা হচ্ছে ওয়্যাক্স। ট্রু ফ্যাটস যেটা নর্মালি আমরা ফ্যাটস বলি, সেখানে কি থাকে? এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ দ্য গ্লিসারল। মানে এই দুটো সাবস্টেন্স নিয়েই তাহলে তৈরি হয় একটা লিপিডস, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। যদি তুমি ওয়্যাক্সটাকে দেখো, এটা কি দিয়ে তৈরি হচ্ছে? ওয়্যাক্স এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল আদার দ্যান দ্য গ্লিসারল। এখানে ফ্যাটি অ্যাসিড থাকে কিন্তু গ্লিসারল ছাড়া অন্য কোনো জিনিস থাকে, আদার দ্যান গ্লিসারল, শুধু এইটুকুনি মনে রেখো তুমি। এরপর আমরা কি দেখলাম? গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এই দুটোই তো মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ দ্য ট্রু ফ্যাটস এর মধ্যে আসছে। এবার দেখে নাও গ্লিসারল, এই দেখো এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডস। এই স্ট্রাকচারটা মাথায় রেখো। কি কি আসছে দেখো, এখানে CH2OH, CHOH আর CH2OH, তিনটে কার্বন দিয়ে তৈরি, তাই ট্রাই বলছি কথাটা। এবার দেখো ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলছি ফ্যাটি অ্যাসিড যেটা লং চেন অফ হাইড্রোকার্বনস দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ কত লং চেন থাকছে। এর একটা সাইডে কিন্তু COOH, এই ফাংশনাল গ্রুপটা কিন্তু ওয়ান এন্ডে প্রেজেন্ট থাকবে। এবার কোশ্চেনটা হচ্ছে এই যে তোমার ফ্যাটি অ্যাসিড লং চেন লাইক ওলিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, এদের মধ্যে সাম ফ্যাটি অ্যাসিড আর দ্য স্যাচুরেটেড, সাম ফ্যাটি অ্যাসিড ইজ দ্য আনস্যাচুরেটেড। তোমাকে এই স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কথাটা মাথায় রাখতে হবে। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে সেখানে কোনো ডাবল বন্ড প্রেজেন্ট থাকবে না। আনস্যাচুরেটেড হলে কি হবে? ডাবল বন্ড প্রেজেন্ট থাকবে। মুফা এন্ড পুফার নাম শুনেছো? মুফা মিন্স মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে একটাই ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকবে। আর পুফা মিন্স পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে মোর দেন ওয়ান ডাবল বন্ড আর ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকবে, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য পুফা। রাইট, এই দুটো নাম কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে ওয়্যাক্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম ট্রাইগ্লিসারাইডস এর সঙ্গে এখানে আমাদের কি থাকছে? অ্যালকোহল থাকছে অফ হাই মলিকুলার ওয়েট আদার দ্যান দ্য গ্লিসারল থাকছে, এখানে স্যাচুরেটেড অ্যালকোহল আছে এর মধ্যে। এই যে ওয়্যাক্স, সেটা বি ওয়্যাক্স হতে পারে বা তোমার সিবাম বা প্ল্যান্ট ওয়্যাক্স বা প্যারাফিন ওয়্যাক্স, ইট ইজ সাম এক্সাম্পল অফ ওয়্যাক্স এর মধ্যে আসে। এবার দেখো কমপ্লেক্স লিপিডস এর কথা বলি, যেটা তুমি সেল মেমব্রেনের একটা কেমিক্যাল কনসিস্টেন্টে পেয়েছো, ফসফোলিপিডস। মানে লিপিডস এর সঙ্গে এখানে কি পার্ট থাকছে? ফসফেট গ্রুপ অ্যাটাচমেন্ট থাকছে। এই ফসফোলিপিডস এর মধ্যে দুটো পার্ট থাকে, একটাকে বলছি আমরা দেখো টেল পার্ট আর একটাকে হেড পার্ট বলছি। এই যে হেড পার্ট এটাকে আমরা বলি হাইড্রোফিলিক রিজিয়ন, আর এই যে টেল পার্ট দেখছো এটাকে আমরা বলছি হাইড্রোফোবিক রিজিয়ন। এটা মেনলি ফ্যাটি অ্যাসিড দিয়েই তৈরি তোমার টেল পার্টটা। ফসফোলিপিড
কনজুগেটেড লিপিডসের মধ্যে আসছে। এছাড়া গ্লাইকোলিপিডস, যেটা তোমার এই স্ট্রাকচারগুলো তোমার দরকার নেই, শুধু মনে রাখবে কনজুগেটেড লিপিডস, যেখানে কার্বোহাইড্রেটের সঙ্গে লিপিডসের একটা অ্যাটাচমেন্ট থাকছে। লাইপোপ্রোটিন, লিপিডসের সঙ্গে প্রোটিনের এখানে প্রেজেন্ট থাকছে। মনে রাখবে তোমার এলডিএল বা এইচডিএল বা তোমার কাইলোমাইক্রনস ইজ সাম এক্সাম্পল অফ দ্য লাইপোপ্রোটিনস। একটা সেল মেমব্রেন তার কিছু কনস্টিটিউট মেটেরিয়াল সেটাও লাইপোপ্রোটিনস দিয়ে তৈরি। বোঝা গেল ব্যাপারটা? লো ডেনসিটি না হাই ডেনসিটি, সেখান থেকেই আসছে এলডিএল বা এইচডিএল এর কথা। আর ডিরাইভড লিপিড, যেটা তুমি স্টেরয়েডস এর কথা শুনেছো হয়তো, কিছু স্টেরয়েডস হরমোনস হয় আমাদের, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এইগুলো কিন্তু লিপিডসের এই স্ট্রাকচারগুলোকে ড্রাইভ করে মডিফাইড করেই তৈরি হয়েছে দি স্টেরয়েডস। এক্সাম্পল শুধু একটা করে মনে রাখলেই হবে। এর পরের দিন আমরা এনজাইমগুলোকে নিয়ে ডিসকাস করব, আমাদের বায়োমলিকুলসের থার্ড টপিক। আর তোমরা যারা এই উইকে জুম অ্যাপসের থ্রু দিয়ে চ্যাটার্জি হাট বা আন্দুল সেন্টারের ক্লাস, আন্দুল সেন্টারের স্টুডেন্ট, তাদের জন্যই বলছি, তোমাদের এই উইকে কিন্তু একটা মক টেস্ট আছে, তাই তো? ওই মক টেস্টে হচ্ছে আমরা আগের দিন ডিসকাস করছিলাম যে সব ডাউটসগুলো আমাদের প্রথম ইউনিটটার ওপর, মানে লিভিং ওয়ার্ল্ডের ইউনিট, তার আন্ডারে যে 4টে চ্যাপ্টার আছে, সেই 4টে চ্যাপ্টারকে নিয়ে আমাদের এই থার্সডেতে জুম অ্যাপসের থ্রু দিয়ে সিবিএসই অ্যান্ড আইএসসি এবং ডাব্লিউবি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য স্পেশাল মক টেস্টের ব্যবস্থা আছে। কিন্তু তোমরা ওই ক্লাসের জন্য, ওই টেস্টের জন্য এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ, রাইট? তাহলে আজকে আমরা এই ক্লাসটা এতখানি থাকলো। তোমাদের যদি কোনো ডাউটস থাকে লিখতে পারো, নাহলে আমরা পরের দিন আবার আসবো এই এনজাইম নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করতে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানেই। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো। দেবাঞ্জন সাবধানে থাকবে, সায়নী কোনটা তুমি রিপিট করার কথা বলছিলে? ওকে ওকে সায়নী, থ্যাংক ইউ। পড়ে নেবে এই উইকের মধ্যে, আমার নোটসটা আছে, ওখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে পড়ে নেবে কিন্তু, হ্যাঁ? ওকে, তাহলে আজকে এতখানি। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। খুব ভালো থেকো তোমরা, সাবধানে থেকো।